আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটি নতুন, সবাই সহযোগিতা করবেন, সাহায্য করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সর্বোপরি কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের চ্যানেলের যে এই এপিসোডটির নাম দেওয়া হয়েছে কালো জাদু, স্পেশাল কালো জাদু এপিসোড। কারণ এই এপিসোডে আপনারা যতগুলো গল্প বা কাহিনী শুনবেন সবগুলো কালো জাদুর উপর নির্ভর করে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি এখন কাহিনীতে চলে যাই। তো কাহিনীটি আমার ফ্যামিলির সাথে হয়ে যাওয়া কাহিনী। আমরা 4-5 ভাই বোন ছিলাম, 3 বোন 2 ভাই। তো আমার বড় বোনের সাথে ব্ল্যাক ম্যাজিক ঘটে যায়। তো কীভাবে হয় সেটা এখন আমি আপনাদের বিস্তারিত বর্ণনা করব। আমি তখন খুব ছোট, আমার বয়স তখন 6 কি 7। এটি আপনার 1988 সালের ঘটনা। তো আমার বোন তখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে। স্বাভাবিক জীবনই চলতেছিল আমাদের। হঠাৎ ছন্দপতন ঘটল। আমার বোন হঠাৎ অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হইল যে তাকে হসপিটালে ভর্তি করার মতো অবস্থা। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, সে আস্তে আস্তে রোগা হয়ে গেল, তার পড়ালেখায় মন বসে না। তো যেহেতু এই অবস্থা, ডাক্তারও বলল আপনারা তাড়াতাড়ি ওকে হসপিটালে ভর্তি করেন। ডাক্তারও তেমন কোনো রোগ পাচ্ছে না। তা আমাদের সামনেই হলি ফ্যামিলি হসপিটাল। এই হলি ফ্যামিলি হসপিটালে 2 তলা, আমার স্পষ্ট খেয়াল আছে, 2 তলায় আমার বোনকে ভর্তি করা হইল। এখনকার হলি ফ্যামিলি আর তখনকার হলি ফ্যামিলি এক নয়। আগেকার হলি ফ্যামিলিটা অন্যরকম ছিল। তো আমি আব্বা মার সাথে প্রায় হসপিটাল যেতাম আমার বড় বোনকে দেখতে। তো তখন তো বেশ ছোট, তো আসা যাওয়া করতাম, দেখতাম। তো আস্তে আস্তে অনেক দিন হয়ে গেল আমার বোন হসপিটালে, সে সুস্থ হতে লাগলো আস্তে আস্তে। তো ডাক্তার বললো যে আপনারা কালকে ওনাকে নিয়ে যেতে পারেন। সেটা বললো সকালবেলা, এক সকালে। তো সন্ধ্যাবেলায় আমার বোনের মৃত্যু হয়। তো সুস্থ সবল, ডাক্তার বললো নিয়ে যেতে পারেন, হঠাৎ মৃত্যু হইল। তো যাই হোক, আমার বাবা মা ভেঙে পড়লো। আমি তখন তো ছোট, এত বুঝি না, শুধু বুঝি মারা গেছে, এতটুকু বুঝি। তো আমরা লাশ নিয়ে, তখন আমাদের বাস এর রুট হয়নি, আমরা ঢাকা নবাবগঞ্জ জেলা হলেও তখন বাসের রুট এত ভালো ছিল না। ফেরি ছিল, প্লাস রাস্তা ভাঙাচোরা ছিল, যার জন্য আব্বা লঞ্চ ভাড়া করলো, পুরো রিজার্ভ লঞ্চ করে লাশ নিয়ে গেলাম। লাশটা লঞ্চের 1ম তলায় ছিল আর আমরা 2য় তলায়। আমার স্পষ্ট খেয়াল আছে এখনো। যাই হোক, আমরা লাশ নিয়ে গেলাম বাড়িতে। নিয়ে যাওয়ার পরে আপনার আমাদের যে মাঝিকান্দা কবরস্থান, সেই কবরস্থান করা হইল। তো স্বাভাবিক ব্যাপার, আমার আব্বা মার বড় সন্তান, সে মারা গেছে, তারা স্বাভাবিকভাবে ভেঙে পড়ছে। তো যাই হোক, অসুস্থ ছিল, মারা গেছে, কিন্তু সুস্থ হয়ে গেছে তারপর মারা গেছে, এটা একটু কেমন খটকা লাগলো। তো আমার আব্বা ও খোঁজ খবর লাগানো শুরু করলো, কারণ আগের দিনে এগুলা বেশি হইতো, এখন হয়তো বা কম হয় ব্ল্যাক ম্যাজিকগুলো। তো আমাদের এলাকায় মগবাজারে আমি যেখানে থাকি, তার
ওই গলিতেই আমার এক ভাই থাকতো, দূরের সম্পর্কের, আমার মার দূরের সম্পর্কের ভাই, তার ছেলে থাকতো। তো সে আমার ভাই হয়। তো ওই ইয়েতে আমাদের বাসা আসা যাওয়া ছিল। তো আসা যাওয়ার প্রেক্ষিতে তার যে বাবা মা, মানে আমার মামা হয়, তার একদিন আসলো আমাদের বাসায় আমার বড় বোনের জন্য তার ছেলের সাথে বিয়ে করাবে এ প্রস্তাব নিয়ে। তো আমার আব্বা রাজি হয়নি, আমার মাও রাজি হয়নি। তো তারা যাই হোক, তারা বাসায় অনেক কথাবার্তা বলল, কোনোভাবেই আব্বা মাকে রাজি করা গেল না। তো তারাও একটু রাগান্বিত হয়ে গেল। আমি এগুলো সব পরে শুনছি, তখন আমি ছোটো ছিলাম, পরে আমার মার কাছ থেকে শোনা। তো তারাও একটু রাগান্বিত হয়ে গেল। তারা চাইছিল বিয়ে করানোর জন্য। তো তারা যাই হোক পরে চলে গেল। তো চলে যাওয়ার পরে সম্পর্ক আমাদের সাথে তাদের ভালো না, মোটামুটি অনেক দিন হইল। তো তারপরে আমার বোন অসুস্থ হইল। তো আব্বা যখন এগুলা এক আমাদেরই পরিচিত গ্রামে, আমাদের নবাবগঞ্জ গ্রামে, এখন হয়তো বা উনি জীবিত নেই, তো ওনাকে দিয়ে, উনি আবার আপনার কবিরাজ টাইপের মানুষ ছিলেন, তো ওনার কাছে জিন ছিল। তো তার কাছে গেলেন, যাওয়ার পরে আব্বা বললেন যে আমার মেয়েটা মারা গেল, আমার মেয়েটা তো প্রায় সুস্থ হয়ে গেছিলো, ডাক্তার বললো যে বাসে নিয়ে যেতে পারবেন। এখন তো দেখলাম সন্ধ্যাবেলা মেয়েটা মারা যায়, এটা কি আসলে কেউ কিছু করছিল কি না, আপনি কি একটু দেখবেন? তখন উনি বলল যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনি কালকে আসেন, আব্বাকে এটা বলল। তো আব্বা পরের দিন গেল। পরের দিন যাওয়ার পরে বলল যে হ্যাঁ, আপনার মেয়েকে বান মারা হয়েছিল। তো বলল যে বান মারা হয়েছিল, কে মারছে? বলল যে দেখেন, আমাদের তো এগুলো বলা সম্ভব না, আসলে আমরা এগুলো বলি না, কিন্তু আপনাদেরই অনেক ঘনিষ্ঠ আত্মীয় যে এই কাজটা করছে। তখন আব্বা চিন্তা করলো ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে কে আছে। তো তাকে অনেক রিকোয়েস্ট করলো যে আপনি আমাকে একটু হিংস দেন, একটু হলে বলেন যে কাজটা কে করতে পারে। তখন উনি বলল যে আসলে নাম তো বলা যাবে না, কিছুদিন আগে আপনার কারোর সাথে ঝগড়া বিবাদ বা এরকম কিছু, বলে যে আসলে ঝগড়া বলতে আমার মেয়ের মানে বিয়ের জন্য একজন গেছিল আমাদের আত্মীয়, পরে বলল যে উনি কি করছে, তখন আমাদের ওই যে কবিরাজ সব ছিল উনি জাস্ট মাথা নাড়লেন। এতেই আব্বা বুঝে গেলেন যে ওনারাই আমার বড় বোনকে ব্ল্যাক ম্যাজিক করে বান মেরে ফেলছে। তো যাক, এখন তো আমার বড় বোন মারা গেছে, এখন এই বান মারার তো কোনো আপনার প্রমাণ থাকে না। আচ্ছা যাই হোক, পরে আমার আব্বা তাদের বাড়িতে গেলেন, যা তারপর তাদেরকে বললেন যে আপনারা যে কাজটা করছেন এই কাজটা একদমই ভালো করেন নাই। তখন ওনারা প্রথমে অস্বীকার করছে। যাই হোক, পর আব্বা চলে আসছে। তো তার কিছুদিন পর ওই যেই তার ছেলে দিয়ে চাইছিল বিয়ে করতে, তার ছেলেটা মারা যায় হঠাৎ, সুস্থ সবল। তো আমরা তো মনে করেন যে প্রত্যেক বছর আগে গ্রামে আসা যাওয়া ছিল, পরে আসলো একদিন আমাদের বাড়িতে, আমরা যখন দেশে গেছি, পরে আসার পর উনি আব্বার সামনে সব কিছু স্বীকার করলো। তো সব কিছু স্বীকার করলে তো এখন আর কিছু করার নাই। যাই হোক, তো এইভাবেই আর কি ঘটনাটা শেষ হয়। তো আমার বোন 1988-তে মারা যায়। এটি দুঃখজনক ঘটনা আমার জন্য, এরকম যাতে আর কারোর সাথে না হয়। যাই হোক, আপনারা কতটুকু এটা শুনে বুঝলেন? আসলে এখানে তো ব্ল্যাক ম্যাজিকটা যেভাবে করা হয়েছে সেটা অনেক বড় একটা ব্যাপার। কার সাথে কখন ব্ল্যাক ম্যাজিক হবে সেটা কেউ বলতে পারে না। আচ্ছা যাই হোক, এখন আমি সেকেন্ড ঘটনা যাব। সেকেন্ড ঘটনাটা হলো এক কোরআনের হাফেজ উনি, তো আমরা ওনাকে হাফেজ সাহেব বলেই ডাকবো এই কাহিনীতে।
তো হাফেজ সাহেবরা ছিল দুই ভাই, তারা পাশাপাশি থাকতো। তো তার বড় ভাই এর ইন্তেকাল হয়ে গেছে আগেই। তার বড় ভাইয়ের ওয়াইফ এবং তার ছেলে আছে, আর হাফেজ সাহেবের কোনো ছেলে মেয়ে নেই। কিন্তু তাদের আল্লাহর রহমতে অনেক অঢেল সম্পত্তি। তো এই সম্পত্তি নিয়েই প্রথম সূত্রপাত। যেহেতু তার কোনো ছেলে মেয়ে নেই, সেই সূত্রে তার ভাইয়ের যে ছেলে, ওর নাম ছিল স্বপন। তা স্বপনই আপনার এই সম্পত্তির মালিক হবে, যেহেতু তার কোনো ছোটো ভাই মানে হাফেজ সাহেবের কোনো ছেলে মেয়ে নেই। তো এই নিয়ে তো একদিন দুই দিন ঝগড়া হয়, কথা হয়। তো হাফেজ সাহেব বলতেছে যে ঠিক আছে, যেহেতু আমার কোনো ছেলে মেয়ে হয়নি, তাহলে আমি তো জীবিত আছি, পরে এক সময় ওকে লিখে দিব। তো না, তার ভাবি যে হয় মানে যে স্বপনের বা মা, উনি বলতেছে যে না, আপনি এখনই লিখে দিবেন, কারণ হাত নত্য বলা যায় না। তো হাফেজ সাহেব বলতেছে না, এখন না, আমি পরে লিখে দিব। এরকম অনেক দিন চলে গেল। তো হঠাৎ হাফিজ সাহেব আপনার অনেক হ্যাংলা পাতলা হয়ে গেল, স্বাস্থ্যবান ভালো ছিল। তার আপনার চুলগুলো পড়া শুরু হইলো, তার স্কিনটা কালো হওয়া শুরু হইলো, মানে আস্তে আস্তে সে অনেক রোগা হয়ে গেল। তো একজন হাফেজ মানুষ, এত সুস্থ সবল, এত সুঠাম দেহের, তারই অবস্থা দেখে তার ওয়াইফ চিন্তা করলো যে কি ব্যাপার, আমার হাজব্যান্ডের এই অবস্থা কেন হইতেছে দিন দিন। তো উনি অনেক ডাক্তার দেখাইলো, কোনোভাবে কোনো রোগ ধরা পড়তেছে না। তো উনি চিন্তা করলো, ডাক্তার তো অনেক দেখাইলাম, এখন দেখি একটা কবিরাজ দেখাই যদি কিছু একটা হয়। তো উনি গেলেন কবিরাজের কাছে। কবিরাজ দেখেই তো বলতেছে যে ওনাকে যে এমন সময় নিয়ে আসছেন, সময় তো খুব কম ওনার হাতে। বলে কি বলতেছেন? বলে যে হ্যাঁ, ওনাকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এখন তো আমি দেখি আমার যে পালিত জিন আছে ওদের দিয়ে কতটুকু কি করা যায়। তো ওনাকে এলাকায় সবাই ভালো জানতেন, যেহেতু হাফেজ সাহেব ছিলেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। ওই কবিরাজও না ওনাকে চিনতেন। তো বললেন যে ঠিক আছে, আপনারা কালকে আসেন দেখি। তো পরের দিন হাফেজ সাহেব এবং তার ওয়াইফ কবিরাজের বাসায় গেলেন। যাওয়ার পর কবিরাজ বলতেছে যে ওনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে একটা পাখির উপরে। এখন এই পাখিটা কোথায় আছে সেটা আপনার খুঁজে বের করতে হবে। তো তখন হাফিজ সাহেবের ওয়াইফ বলল যে আমাদের বাড়ির পাশে যে খেজুর গাছ আছে, ওখানে আমি একটা পাখি দেখতে পাই, চুপচাপ বসে থাকে কয়েকদিন যাব। তো সে আপনার কবিরাজ চিন্তা করলো তাহলে হয়তো বা ওই পাখিটা হওয়ার সম্ভাবনা আছে। তো সে বলল আচ্ছা ঠিক আছে, আমি কালকে তাহলে আপনাদের বাড়ি যাব এক সময়। আর ওনাকে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, উনি যখন আপনার চুল কাটতে গেছে, তো এনি হাও যেভাবে হোক ওনার চুলটা ওই সেলুন থেকে জোগাড় করা হয়েছে, ওই চুলের মাধ্যমে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেটাও কবিরাজ সাহেব বলে দিল। আচ্ছা, এখন কে করছে সেটা তো ওনার ওয়াইফ জিজ্ঞেস করতেছেন। তো কবিরাজ সাহেব বললেন যে আগে পাখিটা ধরি, তারপরে আমি আপনাকে সব খুলে বলবো। আমাদের এখানে বলার নিয়মে, তারপরে হাফিজ সাহেব অনেক ভালো মানুষ একজন, আমি চেষ্টা করব যতটুকু করা যায়। তো পরের দিন কবিরাজ সাহেব গেলেন হাফিজ সাহেবের বাসায়, যাই দেখলেন হ্যাঁ ঠিকই ওই খেজুর গাছে একটা পাখি বসে আছে। পাখিটা নড়ে না, চড়েও না, চুপচাপ বসে থাকে। তো কবিরাজ সাহেব কী করলেন, পাখিটাকে ধরে ফেললেন। ধরার পরে কবিরাজ সাহেবটাকে একটা খাঁচায় বন্দি করলেন। তো বন্দি করার পরে কবিরাজ সাহেব বললেন এই যে পাখিটা আপনারা দেখতেছেন, এটা কোনো সাধারণ পাখি না,
এটা হলো আপনার জিন রূপী একটা পাখি, জিনটাকে পাখির রূপ দেওয়া হয়েছে। এটা খুব কঠিন একটা কালো জাদু। এখন এই কালো জাদুটা যে করছে সেটা আপনাদের খুবই ঘনিষ্ঠ একজন, যেহেতু হাফিজ সাহেব অনেক ভালো মানুষ, আমি বলে দিই আপনাদের সম্পত্তির দণ্ড চলতেছে, যে সাথে আপনার দণ্ড চলতেছে সেই এই ব্ল্যাক ম্যাজিকটা করছে। এখন হাফিজ সাহেবের বউ বলতেছে কবিরাজ সাহেবকে যে এখন কি করা যায়, আমার হাজব্যান্ডকে তো বাঁচাইতে হবে। বলে ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। পরে সে পাখিটাকে কবিরাজ তার কবিরাজের মাধ্যমে পাখি থেকে জিনে রূপান্তরিত করে ফেলল। যেহেতু ঘর অন্ধকার, জিন যখন আসে তখন ঘর অন্ধকার হয়ে যায়, মানে করতে হয়। তো জাস্ট শুনতেছে তারা, জিন সালাম দিল কবিরাজকে। কবিরাজ বলল যে আপনার কি নাম? জিন ওনার নাম বললো আপনাকে পাখির রূপ দিয়ে ওনার উপরে যে চালান করা হয়েছে বান মারার জন্য, এখন তো আপনি আমাদের এখানে আসছেন, এখন আপনাকে তো আমি উল্টা আটকে রাখবো। তো জিন তো স্বাভাবিক ব্যাপার, অনেক কান্নাকাটি করলো, না আমাকে আপনি ছেড়ে দেন, ওরা আমাকে পাঠাইছে, এখন আমি কি করব, আর আমাকে পাখির রূপ দিছে যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে, আমি এক হিসেবে আপনাকে ছাড়তে পারি, আপনি যদি ওদেরকে যা বলেন যে আমি ব্ল্যাক ম্যাজিক যে করতে পারবো না ওর উপরে, এই শর্তে আমি আপনাকে ছেড়ে দিব। তখন জিনটি বলে আচ্ছা ঠিক আছে। তো জিনটি যা ওই যে কবিরাজের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে যে বলল যে আমি করতে পারবো না তার উপরে ব্ল্যাক ম্যাজিক। তো ওই কবিরাজ অনেক রাগান্বিত হলো জিনের উপরে। তো জিনকে অনেক কষ্ট দিল, তারপরও জিন করতে রাজি হয়নি। পরে যখন কবিরাজ দেখলো যে না এই জিন দিয়ে আর কোনো কিছু করা সম্ভব নয়, তখন কবিরাজ অন্য জিনের মাধ্যমে কালো জাদু করতে সক্ষম হয়। এখন পর্যন্ত এটা চলমান আছে। যাই হোক, এই গল্প দুটো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা গল্প বলবো। এই গল্পটা বাইরের গল্পটা হলো আপনার দুবাইয়ের গল্প। তো গল্প না আসলে কাহিনী। তো ওই জায়গায় এক লোক থাকতো আপনার রাসেল খাইমায়, একটা জায়গার নাম। তো রাসেল খাইমায় যে লোকটা থাকতো ওনার নাম ছিল মামুন। উনি মানে ফ্রি ভিসা কাজ করতো। ফ্রি ভিসা বলতে আপনার তার মন মতো সে কাজ করতে পারবে, কোনো কোম্পানির আন্ডারে নয় বা কারো আন্ডারে নয়। যাই হোক, তার মোটামুটি দিনকাল ভালোই চলতেছে। তো তার এক ভাই ছিল সাথে, উনি আবার পাশে এক মসজিদ ছিল, মসজিদে ইমাম ছিল উনি। তো সবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো একদিন কি হলো, উনি আপনার কাজ করতে গেছে এক জায়গায়। তো কাজ করতে যাওয়ার সময় পরে ওখানে তার খুব মানে আপনার প্রস্রাবের বেগ আসছে। এখন মনে প্রস্রাব করতে হবে আশেপাশে, তো কোনো কিছু পাইতেছে না। আর আরবি কান্ট্রিতে আপনি যেখানে সেখানেও করা যায় না, যেহেতু আরবিদের ভাষা। তো একটা গাছ ছিল, গাছের ওখানে গিয়ে উনি মানে প্রস্রাব করার পর যথারীতি সে আইসা কাজ শুরু করলো। তো ঠিক আছে, তো বাসায় চলে আসলো সন্ধ্যাবেলা। তো আইসা সবাই বলতেছে যে আমি তো বাড়ি চলে যাব আর কয়েকদিন পরে, তো যদি আমাকে না দেখোস ভাববি যে আমি বাড়ি চলে গেছি। তো ঠিক এই 10-15 দিন পরে উনি আবার একটা পাশের রুমে থাকতো, ওই মানে আরেক রুমে ওর আরও যারা কাজ করতো তারা থাকতো, কিন্তু উনি একা রুমে থাকতো, একটা রুম নিয়ে। তো যেহেতু গরমের দেশ, ওখানে আপনার এসি সব রুমে থাকতো, আর এসি যতক্ষণ রুমে থাকতো এসি চালায় রাখতে হতো, কারণ প্রচণ্ড গরম ওসব দেশ। তো যাই হোক, তো 10-15 দিন পরে থেকে কেউ আর ওই মামুন ভাইকে দেখতেছে না।
তো অনেকে বলতেছে কি ব্যাপার, মামুন ভাই কি দেশে চলে গেল না কোথায়? মোবাইলে ফোন দেয়, মোবাইল আপনার রিং হয় বাট রিসিভ করে না। তো একদিন রাতে ওনারা যেখানে থাকে তার সামনে একটা গাছও ছিল। তো ওই গাছের ওখানে মামুন ভাইকে দাঁড়ায় থাকতে দেখে তার সেই ভাই যে ইমাম সাহেব। তো ডাক দেয়, মামুন ভাই বলে ডাক দেয়, কিন্তু তিনি ডাক না শুনে হেঁটে চলে যায়। তো উনি চিন্তা করে যে মামুন ভাই এখানে কিন্তু ফোন রিসিভ করে না, আর রুমটাও বন্ধ, কেউ তো 10-15 দিন কোনো খোঁজ খবরও নেয়নি তার। তো আচ্ছা, আমি আবার আজকে রাতে যাব বাসায়। তো বাসায় যা দেখে রুম লক করা। আমি ভাবছি যেহেতু ফ্রি বিষয়ে কাজ করে হয়তো বা কোনো কাজে গেছে। আসলে ওইসব দেশে আপনার কোনো কাজে কোনো টাইম টেবিল নেই। আপনি যখন 24 ঘন্টা 24 আওয়ার সব কিছু খোলা থাকে। আপনার ওষুধের দোকান বা আপনার খাওয়ার দোকান বলেন, শুধু মার্কেটগুলো টাইম টু টাইম অফ হয়ে যায়, কিছু দোকানপাট এলাকার ওগুলো অফ হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো উনি মামুন ভাই একটা বিড়াল পালতো। তো কি 2-1 দিন পরেই আপনার একটা পচা গন্ধ তার রুম থেকে বের হয়। তো সবাই চিন্তা করে হয়তো বা মামুন ভাই যে বিড়ালটা পালে হয়তো বা বিড়ালটা মনে মারা গেছে। যাই হোক, সবাই আবারও ফোন ট্রাই করে, ফোন বন্ধ বন্ধ বন্ধ, ফোনে পাইতেছে না তাকে। তো এরকম করে আপনার 10-12 দিন চলে গেল। তো সবাই ভাবছে তো হয়তো তাহলে উনি হয়তো বা দেশে চলে গেছে। কিন্তু রুমে তো রুম থেকে তো গন্ধ আসতেছে, এখন তো রুমটা তো ক্লিন করা প্রয়োজন, আশেপাশে কেউ থাকতে পারতেছে না। তো এটা চিন্তা করে তারা বললো ঠিক আছে, কালকে তাহলে আমরা রুমটি করি, রুমটি করার পরে দেখব, মানে দরজা ভেঙে বা লক যেভাবে হোক একটা চাবি ব্যবস্থা করে তারপরে দেখব। তো সেদিন রাতেই আবার মামুন ভাইকে যারা ওখানে থাকে তারা দেখতে পায় যে গাড়ির ওখানে মামুন ভাই দাঁড়ায় আছে। ওখানে সামনেই পার্কিং ছিল একটা, ওই জায়গায় দাঁড়ায় আছে। তো অনেকে যে মামুন ভাই তো ওখানে দাঁড়ায় আছে, তো চল তো যাই মামুন ভাইয়ের কাছে। তো এটা বলতে বলতেই ওরা যেহেতু সামনে গেছে, মামুন ভাই ভাইটা আপনার ওই সাইড দিয়ে একটা চিপা গলি দিয়ে চলে যেতেছে। তো ডাকতেছে, মামুন ভাই কোনো সারা শব্দ করে না। যাই হোক, এভাবে করে তারপর চলে গেল মামুন ভাই। পরে ওরা চিন্তা করলো যে মামুন ভাই তো রুমে থাকলো সারা রাত। ওরা সবাই জাগনা থেকে দেখলো যে মামুন ভাই আসে কি না, দেখলো না, মামুন ভাই তো রুমে আসে না। তো গন্ধটা তীব্র থেকে তীব্র হইতেছে। তো তখন একজনের সন্দেহ হইলো যে এখন মনে হয় রুমে কিছু একটা হয়েছে, আর মামুন ভাইও রুমে আসতেছে না, ব্যাপারটা কি। পরের দিন তারা সবাই উদ্যোগ নিল যে এই দরজা ভেঙে হোক ভিতরে দেখতে হবে। তো তার যে ভাই ছিল ইমাম সাহেব, উনিও ছিল। উনিও থাকার পর দরজা ভাঙার পর দেখতেছে যে বিড়াল না, আসলে মামুন ভাই আপনার কম্বল দিয়ে শুয়েছিল। ওই কম্বল দিয়ে শুয়ে অবস্থায় উনি মারা গেছে। যেহেতু ওই দেশে এসি চলে, এসি চলতেছিল, এর জন্য গন্ধটা অত বের হয়নি। আস্তে আস্তে এই জন্য টাইম লাগছে গন্ধটা বের হইতে, 10-15 দিন পরে সবাই জানতে পারছে। আসলে এই ঘটনা এর জন্য বললাম যে যারা প্রবাসে থাকে তারা মনে করেন অনেক সময় অনেক কিছু বলতে পারে না। তাই এই যে মৃত্যুটা হইল, এটা যদি উনি দেশে চলে আসতো বা সবাইকে সাথে আগে বলতো যে আমার খারাপ লাগতেছে বা এই করতেছে, তাহলে হয়তো হসপিটালে নিত। তো প্রবাস জীবনটা এরকমই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমাদের সর্বদাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা এতক্ষণ যে ঘটনাটি শুনছিলেন সেটা আমার বাবার সংগ্রহ করা ঘটনা। তো এখন আমি আমার সংগ্রহ করা ঘটনাটি শোনাবো। এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার নানুর কাছ থেকে। আমি আমার নানুর কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাটা আমার নানুর সময় হয়েছে একটা ছেলের সাথে। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা ঘটনায় চলে যাই। এটাও একটি কালো জাদু ঘটনা নিয়ে, ব্ল্যাক ম্যাজিক। তো আমরা ঘটনা শুরু করি। যে ঘটনাটি বলবো সেটি আবির নামের এক ছেলেকে নিয়ে। আবির ফরিদপুর জেলায় কানাইপুর গ্রামে ছেলে।
তার বয়স তখন 17 থেকে 18 বছর ছিল। সে তেমন কোনো কাজ করতো না, তার বাবার সাথে মাঝে মাঝে সে কাজে যেত, তাছাড়া সে আর তেমন কোনো কাজ করতো না। কিন্তু তার একটি জিনিস খুব ভালো লাগতো, সেটি হলো বাঁশি বাজানো। সে সব সময় তাদের বাসার সামনে একটি বড় আম গাছের নিচে সে বাঁশি বাজাতো। প্রতিদিন তার বাঁশি বাজানোর সুর গ্রামের সবার পছন্দ ছিল। একদিন এমন একটি ঘটনা ঘটে যে মানুষরা অবাক হয়ে যায়, কারণ মানুষরা জানতো যে আবির বাঁশি বাজাতে পছন্দ করে। তো কি হইলো, একদিন সবাই খেয়াল করলো, গ্রামবাসী তার পরিবাররা খেয়াল করলো আবির বাঁশি বাজানো হঠাৎ বন্ধ করে দেয়। সে আর বাঁশি বাজায় না। আর তার আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সবাই দেখে যে সে ওই আম গাছের নিচে বসে একা একা কারোর সাথে কথা বলে, কিন্তু সেখানে আবির ছাড়া আর কাউকে দেখে না কেউ। এটা হয় হলো গিয়ে রাতে রাতে হয়, যে আসা যাওয়া করে ওইখান দিয়ে তারাই দেখে, কিন্তু তার কাছে কেউ যায় না, কারণ তার কাছে একটু সবার কাছে একটু আজব লাগে, ভয়ও লাগে যে একা একা কার সাথে কথা বলে। অনেকে মনে করে আবির পাগল হয়ে গেছে, হ্যান ত্যান। তো তার বাবা মা চিন্তায় পড়ে যায়। সে এখন প্রতিদিন আম গাছের নিচে বসে বাঁশি না বাজিয়ে একা একা কারোর সাথে কথা বলে। আবিরের পরিবার, তার মা বাবা আবিরের জন্য অনেক চিন্তায় পড়ে যায়। এর মধ্যে আবিরের ওপর তাদের এক আত্মীয় কবির সাহেব, তাদের দূর সম্পর্কের আত্মীয় কবির সাহেবের সন্দেহ জাগে যে আবির কার সাথে কথা বলে। সবাই তো মনে করে ও মনে হয় একটু মাথায় সমস্যা হয়েছে এই জন্য, কিন্তু কবির সাহেবের সন্দেহ জাগে যে ও কার সাথে কথা বলে। এই জন্য সে একদিন ঠিক করলো যে একদিন রাতে তার কাছ থেকে দেখবে, আবিরের কাছ থেকে দেখবে, যে কাছে গিয়ে দেখবে লুকিয়ে লুকিয়ে যে আবির কার সাথে কথা বলে। তো তাই একদিন ঠিক রাতে সে যায় দেখার চেষ্টা করে যে আবির কার সাথে কথা বলে। সে একদিন রাতে বের হয়ে আবির যে গাছের নিচে কথা বলে কারোর সাথে, সে গাছের সামনে যায়, লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে যে আবির কার সাথে কথা বলে। তো সে একটা বড় গাছ ছিল, ওদিকে আরেকটি, সে গাছের আড়াল দিয়ে সে দেখার চেষ্টা করে, এবং সে দেখে যে একটি অনেক আলোকিত একটা মেয়ে, মানে বোঝা যাচ্ছিল না মেয়েটার খালি আলোটাই বোঝা যাচ্ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে ওটা মেয়ে, অনেক আলোকিত, মানে চোখে ধরে যে সেটা অনেক আলো। সে আবির সাহেব সে দেখতে পারতেছিল না ঠিক মতো, কিন্তু আবির তার সামনেই বসা ছিল, কিন্তু আবির কিভাবে চোখ খুলে তাকে দেখতে পারতেছে। কবির সাহেব তো দেখতে পারতেছে না, তার চোখে আলো পড়তেছে, এই জন্য দেখতে পারতেছিল না তার চেহারাটা। হঠাৎ করে সে কিছু মুহূর্তের জন্য সে আলোটা দেখতে পায়, আলোটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, এবং অদৃশ্য হওয়ার পর আবির না একটা জিনিস খেয়াল করে, আবির কবির সাহেবের দিকে তাকায়। মনে হয় এমনভাবে তাকাইছে, মনে হয় কি কেউ আবিরকে আগের থেকে বলে রাখছে যে ওইখান থেকে কেউ আমাদেরকে উকি মারতেছে। তো আবির তাকানোর পর সে দেখা ফেলে যে কবির সাহেব লুকায় দেখতেছে। কবির সাহেব কিছু কথা না বলে তার সামনে যায়, আবিরের সামনে যায় দাঁড়ায়। আবির সামনে যায় দাঁড়ায় একটা কথা বলে যে তুমি কার সাথে কথা বলতেছিলে। তো আবির তার দিকে তাকায়, চোখ রাঙিয়ে তাকায়, মানে অনেক রাগ কবির সাহেবের উপর। সে চোখ রাঙিয়ে তাকিয়ে কবির সাহেবকে কিছু বলে না, আবির নিজের মতো নিজের বাসায় চলে যায়। তো কবির সাহেব এটা দেখে একটু অবাক হয়ে যায়। তো তারপর সে বাসায় চলে যাওয়ার পর আবির সেই আলোকিত জিনিস প্রত্যেক দিন দেখা করতে যায়, আবির সেই আলোকিত জিনিসের সাথে। তারপর একদিন কি হলো, এই আলোকিত জিনিস আসলে কিন্তু একটা পরী। এই পরীটা আবিরের সাথে আর দেখা করতে আসে না। এই যে আবিরের সাথে দেখা করতে আসে না, আবির দিন দিন অসুস্থ হয়ে পড়ে। যে ও কেন আসে না, তার মাথায় এটা খালি হইতেই থাকে, সেটা আসে না। এজন্য আবির অনেক কাঁদে, ধীরে ধীরে আবির অসুস্থ হয়ে পড়ে। সে যখন ঘুমায় তখন সে ঘুমাতে পারতো না, কারণ তার ঘুমে খারাপ স্বপ্ন আসতো, অনেক ভয়ানক স্বপ্ন আসতো। সেই স্বপ্নে দেখতো একটি ভয়ঙ্কর লোক, মানে লোকই 7-8 ফুটের মতো লোক তার আবিরের
বুকের মাঝখানে হাত ঢুকিয়ে তার কলিজা টলিজা সব বের করে ফেলতেছে। এইসব স্বপ্নের জন্য আবির ঘুমাইতে পারতো না। তো আবির কি করে, সে ঘুমাইতো না, সে সারা রাত জায়গা থাকতো। এমন করতে করতে আবির অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এর আলোকিত পরীকে সে ভুলতে পারতেছিল না। সে পরী, তুমি কেন আসো না, তুমি কেন আসো না, সে এমন বিড়বিড় করতো, তার মা বাবা অবাক হয়ে যেত আর অনেক দুশ্চিন্তায় পড়ে যেত। সে আমার ছেলের কি হইলো, সে অনেক ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কিন্তু কিছু করতে পারে না। কবিরাজরা বলে যে, একটা কথাই বলে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো তার মা বাবা অনেক কবিরাজ ডাকে, অনেক চেষ্টা করে, কিন্তু কবিরাজরা এটাই বলে। তারপর আবিরকে আর বাঁচানো যায় না। এক পর্যায়ে আবির এতই অসুস্থ হয়ে পড়ে যে সে অনেক রোগা হয়ে যায়। অনেক রোগা হওয়ার কারণে তার শরীরের যে হাড়গোড় সব দেখা যাচ্ছিল, এতই রোগা হয়ে পরে। তারপর আবিরকে আর বাঁচানো যায় না, আবির মারা যায়। তো সবাই আবিরের পরিবার অনেক কাঁদে, কষ্ট পায়। তারপর সবাই কবিরাজকে বের করতে বলে যে আবিরের সাথে কি ঘটনা ঘটছে, তো কেন একা একা কথা বলতো। কবিরাজ কয়েকদিন পর আবিরের পরিবারের সব বের করে, জানায় যে আবিরের সাথে এক পরী সবসময় দেখা করতে আসতো। তো সেই পরী কবিরাজ হাজির করে। তো হাজির করার পর পরী বলে যে আবিরকে কালো জাদু করা হয়েছে, এই জন্য আমি ওর সামনে আসতে পারতাম না। কালো জাদু দিয়ে তার শরীর পুরো বন্ধ করে দিছিল। আর এটাও বলে, পরী এটাও বলা যায় যে কে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। তো সে আর কেউ না, সে তাদের দূর সম্পর্কে আত্মীয় কবির সাহেব এই ব্ল্যাক ম্যাজিকটা করে আবিরের উপর। কারণ কবির সাহেবের এটা ভাল লাগে নাই যে আবির ওই পরীর সাথে কথা বলে, এত সুন্দর পরী, সে হিংসায় এই ব্ল্যাক ম্যাজিকটা করে। তো ব্ল্যাক ম্যাজিকটা করার পর আবিরকে আস্তে আস্তে অসুস্থ করে ফেলে এবং তাকে মৃত্যুর পথে ঠেলে দেয়। তারপর আবির এই জন্য মারা যায়। তো এটা জানার পর সবাই কবির সাহেবের কাছে যায়। কবির সাহেব অস্বীকার করে, আর এটার কোনো আইন কানুন নাই, এই জন্য কবির সাহেবকে গ্রেফতারও করতে পারে নাই পুলিশরা, কিছু করতেও পারে নাই। এই জন্য কবির সাহেব বেঁচে গেলেও কবির সাহেব অনেক দিন বাঁচে। কবির সাহেব মনে করেন, একটা মানুষ সাধারণত 80 বছর বাঁচতেও কষ্ট হয়ে যায়, কিন্তু কবির সাহেব 105 বছর জীবিত ছিল। 105 বছর জীবিত ছিল। যখন তার বয়স 90 হয়ে যায়, তখন সে কাঁদে আর বলে, আমাকে আল্লাহ কেন নেয় না। যারা ব্ল্যাক ম্যাজিক করে, আপনারা জানেন, যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের কিন্তু আল্লাহ সহজে নেয় না। তাদেরকে পৃথিবীতে রেখেই তাদেরকে কষ্ট দিতে দিতে আল্লাহ মারে। কারণ ব্ল্যাক ম্যাজিক হলো গিয়ে মহাপাপ। ব্ল্যাক ম্যাজিক করা কিন্তু মহাপাপ। এটার কোনো নাই, মাফ নাই। এটা আমাদের কোরআন শরীফে বলা আছে, এটার কোনো মাফ নাই। তো যেমন আবির রোগা হতে হতে মারা গেছে, তেমন সেই কবির সাহেবও শেষ পর্যন্ত রোগা হয়ে কিন্তু মারা যায়। অনেক রোগা হয়েছিল, মানে আবির তো অত রোগা হয় নাই, যে কঙ্কাল দেখা যেতেছিল, ঠিক আছে, মানে তার হাড়গোড় দেখা যেতেছিল। কিন্তু কবির সাহেব যেভাবে রোগা হয়েছে সেটা বলার বাইরে, মনে হচ্ছিল যে জীবন্ত কঙ্কাল বলতে পারেন। একটা মানুষ এভাবে কিভাবে জীবিত থাকে বলার বাইরে। কবির সাহেব এভাবেই বেঁচে ছিল। তারপর একদিন মৃত্যুবরণ করে। দেখেন, সে করছে, ব্ল্যাক ম্যাজিক করছে দেখা মৃত্যুও তাকে ভয় পায়। ব্ল্যাক ম্যাজিক কত খারাপ একটা জিনিস। তো কবির সাহেবের এভাবে দিন কাটতে থাকে। পর একদিন মৃত্যুবরণ করে, কিন্তু তার মৃত্যুটা অনেক ভয়ঙ্কর ছিল। সে এত রোগা ছিল, তার শরীরে রক্ত থাকা তো অনেক কম, তার শরীরে কিন্তু রক্ত অনেক কম। কিন্তু যেদিন তার মৃত্যু হয় সেদিন দেখে তার মুখ দিয়ে বলতে পারেন 3-4 মগের মতো রক্ত তার সামনে, মানে তার খাটের সামনে, তার ফ্লোরে রক্ত কিন্তু ভরে ছিল। এত রক্ত বেরোলো কীভাবে সেটা বলে বুঝাইতে পারবো না। তো আমার নানু যেভাবে বলছিল, আমার অনেক ভয় লাগছিল।
তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আবিরকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে মানুষরা যখন আসা যাওয়া করতো তখন দেখতো একটা আলো সেই কবরের সামনে মানে জ্বলে ওঠে, জলজল করে, সবার চোখে পড়তো। আর আরেকটি কথা, সেখানে কান্নার আওয়াজ কিন্তু আসতো একটি মেয়ের, মানে এত কষ্টে কাঁদতেছে যেটা বলার বাইরে। এত কষ্টে মনে হয় মানুষরাও কাঁদে না যেভাবে সেই আলোকিত জিনিসটা কাঁদতেছিল। তো আবিরের জন্য কাঁদতে থাকে। এখনও মনে হয় দেখা যায় নাকি জানি না, আবিরের কবর কোথায় আছে এটা আমি জানি না, আমার নানুও বলতে পারে নাই। আমার দেখার ইচ্ছা ছিল যে ওদিকে নাকি এই কান্দার আওয়াজ আসে ওই কবরস্থানে। এটা মনে হয় ফরিদপুর জেলার কোনো জায়গায় হবে সেই কবরস্থান, আসলে আমি এটা উল্লেখ করতে পারতেছি না। আই হোপ আপনাদের এই ঘটনাটি ভালো লাগছে, আশা করতেছি। তো আপনাদের এই ঘটনাটি যদি ভালো লাগে এখনই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভূত ঘন্টার এটা ছিল স্পেশাল কালো জাদুর এপিসোড। তো আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।